নমস্কার, নিউজ নাওয়ে আপনাদের স্বাগত। আমি সুমি রয়েছে আপনাদের সাথে। চলে যাব বিস্তারিত খবরে। শীঘ্রই বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হবে ভারত। শুক্রবার বাজেট অধিবেশনের সূচনায় নিজের ভাষণে জানালেন রাষ্ট্রপতি মুর্মু। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ভাষণ দিয়ে বোধন হল সংসদের বাজেট অধিবেশনে। শুক্রবার নিজের বক্তব্যে মোদী সরকারের সাফল্যের কথা তুলে ধরেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। খুব শীঘ্রই বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হওয়ার দিকে এগিয়ে যাচ্ছে ভারত বলে এদিন নিজের ভাষণে উল্লেখ করেন রাষ্ট্রপতি। मेरी सरकार के एक दशक के कार्यकाल ने विकसित भारत की यात्रा को नई ऊर्जा दी है। विकसित भारत के विजन में जन भागीदारी का सामूहिक सामर्थ्य है। देश की आर्थिक उन्नति का रोड मैप है। डिजिटल क्रांति के रूप में टेक्नोलॉजी की ताकत है और आधुनिक इंफ्रास्ट्रक्चर आधार भी है। मेरी सरकार के प्रयास के बल पर भारत दुनिया की तीसरी सबसे बड़ी अर्थव्यवस्था बनने जा रही है। লক্ষ্যকে সামনে রেখে কাজ করে চলেছে সরকার, তার ফলও সকলে দেখছেন। বিদেশ থেকে বিপুল বিনিয়োগ এসেছে, দেশের তরুণরা কর্মসংস্থানের সুযোগ পাচ্ছে বলে উল্লেখ করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। इमारत को नई बुलंदियों तक ले जाने के लिए मजबूत स्तंभों की जरूरत होती है। भारत के विकास के लिए मेरी सरकार ने रिफॉर्म, परफॉर्म और ट्रांसफॉर्म के ऐसे ही 3 मजबूत स्तंभ बनाए हैं। आज ये सब पूरी दुनिया में भारत के नए गवर्नेंस मॉडल का पर्याय बन गए हैं। ক্ষুদ্র ও মাঝারি শিল্পের জন্য ক্রেডিট গ্যারান্টি প্রকল্প এবং মুদ্রা ঋণ 10 লক্ষ থেকে বাড়িয়ে 20 লক্ষ করা হয়েছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। 25 কোটি মানুষ দারিদ্র্য সীমা থেকে বেরিয়ে এসেছেন এবং ইন্টার্নশিপ কর্মসূচি যুব সমাজকে শক্তিশালী করেছে বলেও এদিন জানিয়েছেন তিনি। ড্রোন দিদির মাধ্যমে নারীর ক্ষমতায়ন এবং 3 কোটি দিদি তৈরির লক্ষ্যমাত্রার পাশাপাশি দেশের 52,000 বৈদ্যুতিক বাস চলবে, যেখানে খরচ হবে 8,000 কোটি টাকা বলে ভাষণে উল্লেখ করেন রাষ্ট্রপতি। অষ্টম বেতন কমিশন গঠনের অনুমোদন, কর সংক্রান্ত নিয়ম সহজ করার বিষয়গুলিও ভাষণে তুলে আনেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ভারত বিশ্বকে কৃত্রিম বুদ্ধিমত্তায় পথ দেখাচ্ছে। দেশের মহিলারা যুদ্ধ বিমানে সওয়ার হয়েছেন। এসেছে বিদেশ থেকে বিনিয়োগ, বেড়েছে কর্মসংস্থান বলে বাজেট অধিবেশনের সূচনায় জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। সংস্কার, সঞ্চালন, রূপান্তর সরকারের লক্ষ্য বলে বাজেট অধিবেশনের আগে ভাষণে জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 2047 সালের মধ্যে বিকশিত ভারত গঠনের এই হল মূল মন্ত্র। প্রাক বাজেট অধিবেশনের ভাষণে উল্লেখ করলেন প্রধানমন্ত্রী। শুক্রবার থেকে শুরু হলো সংসদের বাজেট অধিবেশন। রাষ্ট্রপতির ভাষণের মধ্য দিয়ে শুরু হলো বাজেট অধিবেশন। রাষ্ট্রপতির ভাষণের আগে সংসদ চত্বরে চিরাচরিত প্রথায় ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্বাধীনতার শতবর্ষে বিকশিত ভারতের স্বপ্ন পূরণের সংকল্প নিয়েছে এই সরকার। এবারের বাজেট সেই সংকল্প পূরণের লক্ষ্যে দেশকে এগিয়ে নিয়ে যাবে। রিফর্ম, পারফর্ম, ট্রান্সফর্ম, এটাই আমাদের লক্ষ্য। এবারের বাজেট নতুন ভারতের স্বপ্ন পূরণের বাজেট হতে চলেছে, নিজের ভাষণে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। तीसरे टर्म में हम मिशन मोड में देश को सर्वांगीण विकास की दिशा में, चाहे वो भौगोलिक रूप से हो, सामाजिक रूप से हो या आर्थिक भिन्न भिन्न स्तर के संदर्भ में हो, हम सर्वांगीण विकास के संकल्प को लेकर के मिशन मोड में आगे बढ़ते जा रहे हैं। इनोवेशन, इंक्लूजन और इन्वेस्टमेंट, ये लगातार हमारे आर्थिक गतिविधि के रोड मैप का आधार रहा है। দেশবাসী আমাকে তৃতীয়বারের জন্য তাদের স্বপ্ন পূরণের উদ্দেশ্যে কাজ করার সুযোগ দিয়েছেন, তাতে আমি আপ্লুত। আগামী 25 বছর সমৃদ্ধ ভারতের জন্য গুরুত্বপূর্ণ। এবারের বাজেট দেশবাসীর জন্য নতুন বিশ্বাসের সোপান হতে চলেছে বলেও এদিন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ये दायित्व दिया है और इस तीसरे कार्यकाल का ये पहला पूर्ण बजट है और मैं विश्वास से कह सकता हूं कि 2047
जब आजादी के 100 साल होंगे, विकसित भारत का जो संकल्प देश ने लिया है, ये बजट सत्र, ये बजट एक नया विश्वास पैदा करेगा, नई ऊर्जा देगा कि देश जब आजादी के 100 साल मनाएगा तब विकसित होके रहेगा। 140 करोड़ देशवासी अपने सामूहिक प्रयास से इस संकल्प को परिपूर्ण करेंगे। নারী শক্তির পুনর্জাগরণের উদ্যোগের পাশাপাশি দেশে যুব শক্তির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে এদিন নিজের ভাষণে জানিয়েছেন প্রধানমন্ত্রী। উল্লেখ করা যেতে পারে, শনিবার তৃতীয় মোদী সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। প্রয়াগরাজের মহাকুম্ভ মেলার কথিত অব্যবস্থাপনায় 30 জনের মৃত্যু থেকে শুরু করে বিতর্কিত ওয়াকফ সংশোধিত বিল ইত্যাদি ইস্যুতে বাজেট অধিবেশনে আলোচনার দাবি জানাবে বিরোধী দলগুলি। স্বাভাবিকভাবেই ঝড়ের পূর্বাভাস রয়েছে এবারের বাজেট অধিবেশনে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। শুক্রবার সংসদে তৃতীয় মোদী সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। বাজেট নিয়ে প্রত্যাশার পারদ চড়েছে সাধারণ মানুষ থেকে শুরু করে কর্পোরেট জগৎ সবারই। প্রতিবারের মতো এবারেরও বাজেট নিয়েও সাধারণ মানুষের প্রত্যাশা রয়েছে অনেক। এবারও সরকার বাজেটে মূল্যবৃদ্ধি ও ট্যাক্স থেকে রেহাই মিলবে কিনা সেই আশাতেই রয়েছে সাধারণ মধ্যবিত্ত। এর মধ্যে সবচেয়ে বড় উপহার হতে পারে কর অব্যাহতি। 2025-26 অর্থ বছরের বাজেটে নতুন কর ব্যবস্থাপনায় 10 লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক আয়কে করমুক্ত করতে পারে সরকার। 30% পরিবর্তে 25% নতুন ট্যাক্স স্ল্যাব 15 লক্ষ থেকে 20 লক্ষ টাকার মধ্যে আয় আনার ঘোষণারও রয়েছে সম্ভাবনা। এছাড়াও নতুন ব্যবস্থার অধীনে মৌলিক ছাড়ের সীমা বাড়িয়ে 5 লক্ষ টাকা করার ঘোষণা করতে পারে সরকার। এই ঘোষণাগুলি আরো বেশি সংখ্যক মানুষকে নতুন কর ব্যবস্থা গ্রহণ করতে অনুপ্রাণিত করবে বলে দাবি করেছেন অর্থনৈতিক বিশেষজ্ঞ একাংশ। মুদ্রাস্ফীতির বোঝা কমাতে সিআইআই এর সুপারিশ মেনে নিয়ে আবগারি শুল্ক কমাতে পারে সরকার, যা হ্রাস করতে পারে পেট্রোল এবং ডিজেলের দাম। পেট্রোলে 19.90 টাকা এবং ডিজেলের উপর 15.80 টাকা আবগারি শুল্ক আরোপ রয়েছে বর্তমানে। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির পরিমাণও বাড়ানো হতে পারে এবারের বাজেট। সংসদের স্থায়ী কমিটি কিষাণ সম্মান নিধি বার্ষিক 6,000 টাকা থেকে বাড়িয়ে 12,000 টাকা করার সুপারিশ করেছে। এই স্কিমের অধীনে বর্তমানে 3 কিস্তিতে প্রায় 9.5 কোটি কৃষকদের প্রত্যেককে দেওয়া হচ্ছে 2,000 টাকা। কর্মসংস্থান সম্পর্কিত ঘোষণায় সিআইআই এর সুপারিশের ভিত্তিতে এই সমন্বিত জাতীয় কর্মসংস্থান নীতি আনতে পারে সরকার, যেখানে সমস্ত কর্মসংস্থান প্রদানকারী মন্ত্রকের প্রকল্পগুলি আনার রয়েছে পরিকল্পনা। স্বাস্থ্যের খাতে বাজেট বাড়ানোর পরিকল্পনাও বাস্তবায়িত হতে পারে এবার। এর আওতায় গত বছরের স্বাস্থ্য বাজেটের প্রায় 91,000 কোটি টাকার তুলনায় 10% বেশি অর্থ বরাদ্দ করা যেতে পারে এবার। একই সঙ্গে মেডিকেল কলেজে আসন বাড়ানোরও ঘোষণা আসতে পারে এবার। চিকিৎসা সরঞ্জামের আমদানি শুল্কও কমানো যেতে পারে এবারের বাজেটে। সস্তায় বাড়ি কেনার মূল্য সীমা বাড়ানো বড় ঘোষণা হতে পারে। এর অধীনে মেট্রো শহরগুলির জন্য সাশ্রয়ী মূল্যের আবাসনের সীমা 45 লক্ষ টাকা থেকে 70 লক্ষ টাকা এবং অন্যান্য শহরের জন্য এই সীমা 50 লক্ষ টাকা করতে পারে সরকার। একই সময়ে হোম লোনের সুদের উপর কর ছাড়াও 2 লক্ষ টাকা থেকে বাড়িয়ে করা হতে পারে 5 লক্ষ টাকা। এই ঘোষণাগুলি ছাড়াও মোবাইল ফোন সস্তা করার জন্য ইলেকট্রনিক্স সম্পর্কিত যন্ত্রাংশের আমদানি শুল্ক কমানোর হতে পারে ঘোষণা। সোনার আমদানি কমিয়ে বাণিজ্যে ঘাটতি কমাতে সোনা ও রূপার আমদানি শুল্ক বৃদ্ধি, আয়ুষ্মান ভারত যোজনার পরিধি বৃদ্ধি, অটল পেনশন যোজনা পেনশন পরিমাণ বৃদ্ধি, বিদেশে চাকরি প্রদানের জন্য আন্তর্জাতিক গতিশীলতা কর্তৃপক্ষ তৈরি করার পাশাপাশি উন্নত শিক্ষার জন্য বড় ঘোষণাও হতে পারে এবারের বাজেটে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। সাফল্যের সঙ্গে কিডনি ট্রান্সপ্লান্টের পর এবার লিভার ট্রান্সপ্লান্টের দিকে এগিয়ে যাচ্ছে রাজ্য সরকার। এক্ষেত্রে কথা হয়েছে মোহন ফাউন্ডেশনের সঙ্গে। 2024 সালে তারপর দুবার সাফল্যের সঙ্গে কিডনি ট্রান্সপ্ল্যান্ট হয় রাজ্যের প্রধান রেফারেল জিবি হাসপাতালে। কিডনি প্রতিস্থাপনের পর এবার লিভার প্রতিস্থাপনের দিকে এগিয়ে যাচ্ছে রাজ্য সরকার। এক্ষেত্রে সর্বভারতীয় সংস্থা মোহন ফাউন্ডেশনের সঙ্গে কথা বলা হয়েছে বলে শুক্রবার জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এক্ষেত্রে রাজ্য সরকারের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা করা হবে বলেও এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। কিছুদিন আগেও আমি বলেছিলাম যে এখন লিভার ট্রান্সপ্লান্টের জন্য আমরা যাব। মোহন
যে ফাউন্ডেশন, তাদের সাথে আমরা কথা বলেছি। যিনি চেয়ারম্যান উনি ইউকেতে ছিলেন, সেখান থেকে উনি ফিরে সারা ভারতবর্ষের মধ্যে এই ফাউন্ডেশন কাজ করছে। একটা ফিলান্থ্রপিক অর্গানাইজেশন। ওনাদের সাথে আমরা কথা বললাম, কি কি লাগবে আমরা বললাম সবকিছু আমরা দেব। ডিজিজ যারা আছে তাদের থেকে যাতে প্রকিউর করা যায় লিভার, সেই ব্যবস্থা চিন্তা ভাবনা করছেন। এদিন রাজ্যের সবকটি জেলা হাসপাতালের ট্রমা সেন্টারগুলিকে সুসংহত করার রাজ্য সরকারের উদ্যোগের কথাও এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আমতলীর বাইপাসে নর্থ ইস্ট ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্সের নতুন ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করতে গিয়ে জেলা হাসপাতালের ট্রমা সেন্টারগুলির পরিকাঠামো উন্নয়নের পাশাপাশি সেখানে পর্যাপ্ত চিকিৎসক এবং চিকিৎসা কর্মী নিয়োগের রাজ্য সরকারের উদ্যোগের কথাও এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। যে হসপিটালগুলো আছে সেখানে ট্রমা সেন্টার অলরেডি আমরা শান্তির বাজারেই বলুন, সাউথেই বলুন, গোমতী ডিস্ট্রিক্টই বলুন, আমাদের ধলাই ডিস্ট্রিক্ট বলুন, ধর্মনগরে আমরা এর মধ্যে নর্থে আমরা করবো। সব জায়গায় আমরা ট্রমা সেন্টারগুলোকে আমরা অনেক বেশি স্ট্রেংথেনিং করছি, যাতে করে ট্রমা সেন্টার যখন একটা ইনস্টিটিউশনে থাকে তা কিন্তু লাইফ সেভিং, অনেক খুব ইজিলি লাইফ সেভ করা যায়। তো ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করছি, ডক্টরসও এখানে প্রচুর এখন বেরোচ্ছে আমাদের এখানে, প্রায় 96, এখানে আমাদের প্রায় 86 থেকে 90-র মতো এখন স্পেশালিস্ট আমাদের আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ থেকে বেরোচ্ছে। টিএমসির থেকে অনেক সুপার স্পেশালিস্টরা বেরোচ্ছে। এমসিএইচ এর কথা এখন আমরা চিন্তা ভাবনা করছি যে আগরতলাতে এমসিএইচ করা যায় কিনা, এবং ভাবা সাথে সাথে দেখি করে নেওয়া। আমাদের মধ্যে এত একটা দারুণ একটা রিলেশন এখন ডাক্তারদের সাথে আমাদের এক্সিকিউটিভের যে বিষয়, সেটা কিন্তু অনেক ফলপ্রসূ হচ্ছে। চিকিৎসা ক্ষেত্রে সরকারি উদ্যোগের সাথে তাল মিলিয়ে বাড়ছে বেসরকারি বিনিয়োগ। এক্ষেত্রে রাজ্যে বর্তমান মোট 11টি নার্সিং কলেজ রয়েছে, যার মধ্যে একটি হল নর্থ ইস্ট ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স। এদিন নর্থ ইস্ট ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্সের নতুন ভবন উদ্বোধনের পাশাপাশি গার্লস হোস্টেলেরও আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। গত আগস্ট মাসের ভয়াবহ বন্যায় ক্ষয়ক্ষতি প্রায় 15,000 কোটি টাকা। বিষয়টি নিয়ে কথা হয়েছে অর্থ কমিশনের সঙ্গে বলে শুক্রবার জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এছাড়া সময় মতো কর্মচারীদের ডিএ প্রদান, রাজ্যে আরও বেশি পরিকাঠামোগত উন্নয়ন ইত্যাদি বিষয়গুলিও জানানো হয়েছে অর্থ কমিশনকে বলে এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। তখন বিভিন্ন বিষয়ে আমাদের যেরকম এবার ফ্লাডিং এর সময় এত আমাদের 15,000 কোটি টাকা লস হয়েছে, সেই বিষয়ে সামনে রেখেছি। আমাদের এখানে ডিএ দেওয়ার বিষয়ে আমরা কেন দিতে পারি, যখন ফাইন্যান্স কমিশনের সময় আমাদের ডিপ্রাইভ করা হয়েছে, সেই বিষয়গুলো এনেছি। ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য আমরা ওনাদের কাছে রেখেছি। বিভিন্ন বিষয়ে বিভিন্ন যেসব হেডলাইন্স আছে তার উপর ভিত্তি করে আমরা কথা বলেছি। তো আমরা আমাদের কথাগুলো ওনাদের সামনে রেখেছি। তারাও স্বীকার করেছেন যে ত্রিপুরাতে যেভাবে ফিনান্সকে একটা ডিসিপ্লিন ফিনান্স কন্ডিশনে রেখেছে, ওনারা অ্যাপ্রিসিয়েট করেছেন। মানে এরকম না যে অনেক সময় যা খুশি তাই করলাম, তাহলে ব্যাংক্রাফটিতেও তো চলে আসতে পারি। ওনারা এই কারণে কিন্তু এসছে। এবং আমাদের এখানে দেখুন প্রায় 73% আমাদের এখানে ফরেস্ট, রিজার্ভ ফরেস্ট। তো এর জন্য এখানে কিন্তু প্লেন ল্যান্ড কিন্তু কম। তো এখানে বড় বড় আমরা ইন্ডাস্ট্রি আনতে পারিনি। তো যে কারণে আমরা বললাম যে যেহেতু আমরা এই যে কার্বন ডাই অক্সাইড আমরা অ্যাবজর্ব করতে পারি, তার জন্য আমাদের গত বছর শুরু করেছিল 15 ফিনান্স কমিশন থেকে 10%, আমরা 20% বলেছি। এরকম বিভিন্ন, আমি একটা উদাহরণ দিলাম। আবারও একবার সিপিএম রাজ্য সম্পাদক হিসেবে নিযুক্ত হলেন জিতেন্দ্র চৌধুরী। দলের 24তম রাজ্য সম্মেলনে সর্বসম্মতিক্রমে নেওয়া হল এই সিদ্ধান্ত। এদিকে রাজ্য কমিটি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বাদল চৌধুরী, পবিত্র করকে। সিপিআইএম ত্রিপুরা রাজ্য সম্পাদক হিসেবে আবারও একবার নিযুক্ত হলেন বিধায়ক জিতেন্দ্র চৌধুরী। দলের 24তম রাজ্য সম্মেলনে সর্বসম্মতিক্রমে নেওয়া হল এই সিদ্ধান্ত। পরিবর্তিত পরিস্থিতিতে দলকে এগিয়ে নিয়ে যাওয়াই তার মূল লক্ষ্য থাকবে বলে সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন নবনিযুক্ত সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। যে এই সাংগঠনিক নিয়ম অনুসারে, গঠনতন্ত্র অনুসারে লিখিতভাবে আমাদের প্রতিবেদন বা রিপোর্ট আমাদের পেশ করতে হয়। গত 3 বছরের রাজনৈতিক বিষয়ে ত্রিপুরাজ্যের, স্বাভাবিকভাবেই ত্রিপুরাজ্যের সম্মেলন, যেহেতু ত্রিপুরাজ্যের রাজনীতি তার সর্বভারতীয় বা আন্তর্জাতিক রাজনীতির কিছুটা যে ইয়েগুলো
তার যে মূল অভিমুখগুলোকে ইয়ে করে, তার সাথে ত্রিপুরা রাজনীতিতে তার প্রভাব কি হচ্ছে এগুলো থাকে। আর সেই রাজনৈতিক পরিমণ্ডলে আমাদের পার্টির যে বিগত আমাদের যে সম্মেলন, সর্বাধিত সম্মেলন বা পার্টি কংগ্রেস আমরা বলি, আমাদের এই প্রক্রিয়াও সেই পার্টি কংগ্রেসের অংশ। আগামী 2 থেকে 6 এপ্রিল মাদুরাই হবে। তো এই গত সম্মেলনে যে গৃহীত রাজনৈতিক লাইন, পলিটিক্যাল ট্যাকটিক্যাল লাইন, রাজ্যে আমরা কিভাবে এটাকে প্রয়োগ করেছি, আমাদের সে জায়গাতে ভুল বা ত্রুটি কোথাও আছে কিনা, আর সেই লাইনকে ফলপ্রসূ করার জন্য সাংগঠনিকভাবে আমরা কতটুকু তার সাথে তাল মিলিয়ে কাজ করতে পেরেছি, তার সাথে আমাদের যে মূল রাজনীতি, মৌলিক যে লক্ষ্য, সমাজ পরিবর্তনের সংগ্রামে আমরা কিভাবে এগোতে পারছি, এই সবটা মিলিয়েই আমাদের রিপোর্ট তৈরি হয়। প্রয়াত দশরথ দেবের পরে ত্রিপুরা সিপিআইএম এর শীর্ষ পদে জনজাতি প্রতিনিধি হলেন জিতেন্দ্র চৌধুরী। দলের রাজ্য সম্পাদক গৌতম দাসের আকস্মিক মৃত্যুর পর 2023 সালে দলের পূর্ণ সময়ের সম্পাদকের দায়িত্ব পেয়েছিলেন প্রাক্তন সাংসদ এবং সিপিআইএম এর জনজাতি সংগঠন উপজাতি গণমুক্তি পরিষদের সভাপতি জিতেন্দ্র চৌধুরী। দশরথ দেব দায়িত্ব ছাড়ার পরে ত্রিপুরার সিপিআইএম এর রাজ্য সম্পাদক ছিলেন মানিক সরকার, বৈদ্যনাথ মজুমদার, বিজন ধর, গৌতম দাস। জিতেন্দ্র চৌধুরী সিপিআইএম রাজ্য কমিটির সদস্য হয়েছেন 1988 সালে। রাজ্যে মন্ত্রী ছিলেন 1993 থেকে 2014 সাল পর্যন্ত। তারপরে সাংসদ হয়েছিলেন জনজাতি সংরক্ষিত পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্র থেকে। উল্লেখ করা যেতে পারে, ত্রিপুরা সিপিআইএম এর 24তম রাজ্য সম্মেলনের প্রতিনিধি ছিলেন 411 জন। তাদের মধ্যে 266 জনের বয়স 35 থেকে 50 বছরের মধ্যে। 411 জনের মধ্যে 152 জন উপজাতি জনসমাজের প্রতিনিধি। বর্তমান রাজ্য কমিটিতে স্থান দেওয়া হয়েছে 60 জন সদস্যকে। এক্ষেত্রে রাজ্য কমিটি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বাদল চৌধুরী এবং পবিত্র করকে। উল্লেখ করা যেতে পারে, গত 19 জানুয়ারি কলকাতার নিউ টাউনে কেন্দ্রীয় কমিটির বৈঠকে আসন্ন মাদুরাই পার্টি কংগ্রেসের খসড়া রাজনৈতিক প্রস্তাবও পেশ করেছেন দলের পলিট ব্যুরো এবং কেন্দ্রীয় কমিটির সদস্যরা। শুধু তাই নয়, কেন্দ্রীয় কমিটির বৈঠকে সিপিআইএম এর প্রাক্তন সাধারণ সম্পাদক প্রয়াত সীতারাম ইয়েচুরির জাতীয় স্তরের লাইনের কোনো পরিবর্তন করলেন না প্রকাশ কারাত, মানিক সরকার, বিমান বসু সহ দলের সর্বভারতীয় নেতৃত্বরা। তবে 2028 সালের ত্রিপুরা বিধানসভা নির্বাচনের ক্ষমতা পুনরুদ্ধার চায় সিপিআইএম ত্রিপুরা রাজ্য কমিটি। তাই রাজ্যের নির্বাচনের ক্ষেত্রে জোট এবং আসন সমঝোতা নীতিতে যেতে চায় না সিপিআইএম। এর আগে নিজেদের শক্তি পরীক্ষা দিতে গ্রাম পাহাড়ের রণকৌশল স্থির করে নিয়েছে দল। কেন্দ্রীয় কমিটির 3 দিনের বৈঠকে খসড়া রাজনৈতিক প্রস্তাব গৃহীত হয়, যা আসন্ন পার্টি কংগ্রেসের আগে আগামী 22 এবং 23 মার্চ প্রকাশিত হবে কেন্দ্রীয় কমিটির বৈঠকে। সার্বিক পরিস্থিতিতে 2028 সালের ত্রিপুরা বিধানসভা নির্বাচনের আগে ঘুরে দাঁড়াতে রণকৌশল স্থির করেছে সিপিআইএম। এর জন্য বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে উপজাতি ভোট ব্যাংকে। রাজ্য সম্পাদক পদে জিতেন্দ্র চৌধুরীর আবারও একবার নিযুক্তি প্রতিষ্ঠা করল এই সত্যকে। এদিকে বুধবার থেকে শুরু হওয়া 24তম সিপিআইএম ত্রিপুরা রাজ্য সম্মেলন সমাপ্ত হয়েছে শুক্রবার। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদে বিপর্যয় ব্যবস্থাপনা এবং পুনর্বাসনের জন্য পৃথক দপ্তরের দাবি জানানো হয়েছে 16তম অর্থ কমিশনের কাছে। বিপর্যয় ব্যবস্থাপনা এবং পুনর্বাসনের ক্ষেত্রে পৃথকভাবে অর্থ বরাদ্দের উদ্দেশ্যেই এই দাবি। শুক্রবার সাংবাদিক সম্মেলনে এই কথা জানিয়েছে সরকারের সহযোগী আইপিএফটি। একই সাথে পঞ্চায়েত দপ্তরে পর্যাপ্ত সংখ্যক কর্মী নিয়োগের দাবিও জানিয়েছে আইপিএফটি। প্রথম বিষয় হচ্ছে ইন্ট্রোডাকশন অফ সেপারেট ডিপার্টমেন্ট বাই পারপেটিং দ্য প্রেজেন্ট রেভিনিউ ডিপার্টমেন্ট। সেখান থেকে আপনাকে ডিসাস্টার ম্যানেজমেন্ট, এই রিহেবিলিটেশনকে আলাদা একটা দপ্তর করে নিতে হবে এবং এটাকেই 125 অ্যামেন্ডমেন্ট বিল টিটিসির জন্য যেটা হয়েছে সেইটা করে এডিসিকে এটা এনাক্টমেন্ট করে দেওয়া, হস্তান্তর করা। দ্বিতীয়, মেলাঘরের শিক্ষিকা হৈমন্তী সিংহ বর্মন হত্যা মামলার পুলিশি দ্বিচারিতা ও মৃতার স্বামী মৃণালকান্তি বর্মনকে দ্রুত গ্রেপ্তারের দাবিসহ মামলার সুষ্ঠু তদন্তের দাবিতে শুক্রবার ত্রিপুরা মানবাধিকার কমিশনের কাছে ডেপুটেশন প্রদান করেন মৃতার পরিবারের সদস্যরা। 2024 সালের 20 ডিসেম্বর বেলাঘরের মাস্টারপাড়ার বাসিন্দা মৃণালকান্তি বর্মন ও তার পরিবারের লোকজন তার স্ত্রী শিক্ষিকা হৈমন্তী সিংহ বর্মনকে আগুনে পুড়ে হত্যা করেছেন বলে অভিযোগ করেছেন মৃতার পরিবারের সদস্যরা।
একলা হাসপাতালে কেউ নাই। জিজ্ঞাসা করছি মৃণাল কেমন হয়েছে, এইটা জানি না। দেহ বয়সে গেছে গা, একটা টাকা পয়সা দিছে না। সব টাকা পয়সা আমরা জোগাড় করছি। এরপরে কত টাকা লাগে, একটা লোক নাই হেরার বলে দুনিয়ার আত্মীয় স্বজন কেউ আইছে না, একটা জাল আইছে না। এত বড় ঘটনা হয়েছে, ঘরের থেকে জিগাইছি তোর জেঠুমনি বাড়িছে নি, তারা বাইরেছে না। সারা পাড়ার মানুষ একখানে হয়ে গেছে, তারা বলে দেখছেই না, তাই ঠাম্মাও গেছে না। আর বাসুর প্রায় সময় মাইর দূর করতো। বাসুরের নাম হইল মানুষ বর্মন। এরপরে তাই যা আছে ঝুমা বর্মন, তাই এইটাও যুক্ত। বোনেরা কইছি বোন তোরে কেটা করছে, তারা সবাই মিলে এটা করছে। হৈমন্ত সিংহ বর্মনের মৃত্যুর পর পরিবারের পক্ষ থেকে মৃতার স্বামী মৃণাল কান্তি বর্মন ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করতে গেলে অভিযোগ গ্রহণ না করে থানা থেকে তাদের বিভিন্ন বাহানায় ফিরিয়ে দেওয়া হয়। পরবর্তী সময়ে 25 দিন পর পুলিশ মামলার অভিযোগ গ্রহণ করলেও মামলার মূল অভিযুক্ত মৃণাল কান্তি বর্মনকে গ্রেফতার না করে তার বড় ভাইকে গ্রেফতার করে। কিন্তু মূল অভিযুক্ত হৈমন্তী বর্মনের স্বামীকে পুলিশ এখনো পর্যন্ত গ্রেফতার করেনি বলে অভিযোগ মৃতার পরিবারের। রাত্রেবেলা হৈমন্তী সিংহ বর্মনকে একজন শিক্ষিকা মেলা করে মাস্টার পাড়ার, তো তাইনের রাতে তাইনের মৃতদেহ পাওয়া গেছে। পরবর্তী সময় যখন ঘটনা জানাজানি হয়েছে, এটা জানা গেছে যে তাইনের স্বামী নাকি আগুন লাগাই সেরা তাইনের পিটা লাইছে। তো এর ফলে সেরা হৈমন্তী সিংহ বর্মনের বাড়ির পরিবার যারা আছে তারা এফআইআর লেগে থানাতে গেছে, মেলাঘর থানাতে। তারা 3-4 দিন যাইতে লাগছে এই জিনিসটা এফআইআর করার লেগে। পুলিশের জায়গার ভিতরে কোনোভাবে সহযোগিতা করছে না। পরবর্তী সময়ে যখন জিনিসটা 20-25 দিন হয়ে গেছে, জিনিসটা যখন হেডলাইন্স ত্রিপুরার থেকে পাবলিশ হয়েছে ব্যাপারটা, তখন গিয়ে সেরা এই পুলিশ একটু সাড়া দিছে এবং মৃণাল কান্তি বর্মন যে মারছে হৈমন্তী সিংহ বর্মনের স্বামী, তাই বড় ভাইরে পুলিশ অ্যারেস্ট করছে। অতএব এই জায়গার ভিতরে সবকিছুই ঠিকঠাক আছে, কিন্তু কোনোভাবেই যে মূল অভিযুক্তরে পুলিশ কোনোভাবেই অ্যারেস্ট করতেছে না। ঠিক আছে, দফায় দফায় মৃতের পরিবার গেছে, মৃতের পরিবার অনেকবার নিয়ে বয় রেখে দিছে। এফআইআর এমনি না হেমনি লেখতেইব, এফআইআরটা আজকে না কালকে, এফআইআর ভিতরে এটা লেখতে না, বিভিন্ন ধরনের কথাবার্তা মৃতের পরিবার। প্রায় 1 মাস অতিক্রান্ত হয়ে গেলেও অভিযুক্তকে পুলিশ গ্রেফতার না করায় মূল অভিযুক্ত মৃণাল কান্তি বর্মনকে দ্রুত গ্রেফতার ও মামলার সুষ্ঠু তদন্তের দাবি দিয়ে মানবাধিকার কমিশনের দ্বারস্থ হয়েছেন মৃতার পরিবারের লোকজন। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। সময় ছোট্ট বিরতির সঙ্গে থাকুন। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। প্রথম আলো এলো শুদ্ধ সকাল, শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল, মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি, অগ্নি শুদ্ধ হলো পরিণীতা নারী তুমি অনুপমা, শুদ্ধ সোনায় সাজো হে নিরুপমা। শুদ্ধতার স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা। একটু চেষ্টাতেই দুল লেগে যায় নববধূর কানে, একটু চেষ্টাতেই মানিয়ে নেওয়া যায় বিবাহিত জীবনে। নানা অনুভূতি জড়ানো বিয়ের গয়না, শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। বিরতির পর আবারও স্বাগত। শিক্ষামূলক ভ্রমণ থেকে ফেরার পথে শিক্ষার্থীদের সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রেক্ষিতে দায়িত্ব পালনে গুরুতর অবহেলার জন্য বরখাস্ত হলেন চম্পকনগর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের 3 শিক্ষিকা। এই 3 শিক্ষিকা হলেন শ্রীমতী গৌরী মজুমদার, শ্রীমতী রূপা দেবনাথ, শ্রীমতী কুমকুম দাস। এরা 3 জনই স্নাতক শিক্ষিকা। মুখ্যমন্ত্রীর নির্দেশেই এই পদক্ষেপ নিল বিদ্যালয় শিক্ষা দপ্তর। উল্লেখ করা যেতে পারে, বৃহস্পতিবার শিক্ষামূলক ভ্রমণে গিয়ে বিদ্যালয়ের ছাত্রীদের অশালীন আচরণের মুখোমুখি হতে হয় সংশ্লিষ্ট গাড়িতে। সমূহ বিপদ থেকে রক্ষা পায় রাজধানী আগরতলার বনমালীপুর এলাকা। শুক্রবার পুরনো জেলখানা সংলগ্ন রাস্তার পাশে শ্রমিকরা নর্দমা খনন করার সময় মাটির নিচে থাকা গ্যাসের পাইপলাইন কাটা পড়ে গ্যাস লিক করা শুরু হলে এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়। পরে দমকল বাহিনী খবর পেয়ে ছুটে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সম্ভাব্য দুর্ঘটনা নিয়ন্ত্রণে
তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করায় বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে পুলিশ। বিষয়টি নিয়ে পরবর্তী সময়ে তীব্র বিক্ষোভ প্রদর্শন করে। কিভাবে কাজ করতে হচ্ছে? হ্যাঁ, এসে কাজ করতে হচ্ছে। কি কাজ এটা স্যার? তো তোরা ট্রেন করবো না। হ্যাঁ, ট্রেন করতে আসবে। আচ্ছা, কোন জায়গাটা? তো বনমালীপুর ধরে এটা। এটা কি জায়গা পুরানো জায়গা? আচ্ছা, ইয়া গ্যাস কত ফাটছে মানে? এটা তো তোরা যারা কম টাকা দিতে পারবো আর কি। ফায়ার সার্ভিস কি আছে এখানে? কলকাতায় অনুষ্ঠিত জাতীয় স্কুল জিমন্যাস্টিক প্রতিযোগিতায় অনূর্ধ্ব 14 বছরের মেয়েদের বিভাগে স্বর্ণপদক জয় করেছে রাজ্যের উদীয়মান জিমন্যাস্ট শ্রীপর্ণা দেবনাথ। অন্য দুটি ইভেন্টে একটি রৌপ্য ও দুটি ব্রোঞ্জ পদক জয় করে শ্রীপর্ণা। অনূর্ধ্ব 14 বছরের মেয়েদের বিভাগে ফ্লোর এক্সারসাইজে স্বর্ণ এবং ভোল্টিং টেবিলে একটি রূপো এবং আনইভেন বার ও ব্যক্তিগত অলরাউন্ড চ্যাম্পিয়নশিপে দুটি ব্রোঞ্জ পদক সহ মোট 4টি পদক জয় করে সফলতার সঙ্গে রাজ্যের নাম উজ্জ্বল করেছে শ্রীপর্ণা দেবনাথ। জাতীয় স্কুল জিমন্যাস্টিক প্রতিযোগিতায় একই আসরে 4টি পদক জয় করার ফলে জিমন্যাস্টিক এর দিক দিয়ে রাজ্যের সাফল্যের আশা অনেকটাই এগিয়ে এসেছে বলে ধারণা সংশ্লিষ্ট মহলের। রঞ্জি ট্রফির এলিট এ গ্রুপের শেষ তথা ষষ্ঠ ম্যাচের দ্বিতীয় দিন শুক্রবার তাসের ঘোরের মতো ভেঙে পড়ল ত্রিপুরার ব্যাটিং। ম্যাচের দ্বিতীয় দিন মাত্র 40 রানের মধ্যে ত্রিপুরা হারিয়ে ফেলে 6 উইকেট। প্রেক্ষিতে 270 রানে গুটিয়ে যায় ত্রিপুরার প্রথম ইনিংস। জবাব দিতে নেমে 3 উইকেটের বিনিময়ে 235 রান সংগ্রহ করে মহারাষ্ট্র। দ্বিতীয় দিনের শেষে মোট 35 রানে পিছিয়ে রয়েছে মহারাষ্ট্র। ম্যাচের তৃতীয় দিন শনিবার ত্রিপুরার বোলাররা মহারাষ্ট্রের বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুঁড়ে না দিলে এই ম্যাচের লাগাম চলে যাবে মহারাষ্ট্রের হাতে। সমাজ সেবামূলক কর্মকাণ্ড জারি রেখেছে আনন্দমার্গ স্কুল। সেক্ষেত্রে এবার এগিয়ে এলো ওএনজিসি পঞ্চমুখের আনন্দমার্গ স্কুল। দুস্থদের মধ্যে কম্বল, খাবার এবং জল বিতরণ করল স্কুল কর্তৃপক্ষ। আগরতলা রেল স্টেশন এবং বটতলা এলাকায় এই দান কর্মসূচিতে উপস্থিত ছিলেন আনন্দমার্গ প্রচারক সংঘের কর্মকর্তা, ওএনজিসি আনন্দমার্গ স্কুলের অধ্যক্ষ, শিক্ষক এবং বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। নমস্কার।